ছোটবেলায় স্কুলে পড়ার সময় বাবা বলতেন সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে, মা বলতেন বন্ধুর বাসায় রাতে থাকা যাবে না, হাত খরচ মাত্র 50 টাকা। মনে মনে ভাবতাম, ইস, একটু বড় হলেই হতো, ভার্সিটি পাশ করে একটা চাকরি পাই আগে, তারপর শুধু স্বাধীনতা আর স্বাধীনতা। কিন্তু চাকরি পাওয়ার পর আমাদের সেই ছোট্ট স্বপ্নটা গুড়িয়ে যায়। হঠাৎ টের পাই বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, সংসারে খরচ, বসের বকা, ইনকাম ট্যাক্স আর ইএমআই এর চাপে বুকের ভিতর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বুঝতে পারি সত্যিকারের সবচেয়ে স্বাধীন জীবনটা আসলে আমরা কাটিয়ে এসেছি সেই স্কুল জীবনে। স্বল্পোন্নত বাংলাদেশের গল্পটাও অনেকটা এই রকম। আজকের এক্সপ্লেনারে আমরা জানব স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হওয়া কেন বাংলাদেশের জন্য একই সাথে গর্বের এবং বিপদের। সঙ্গে আছি আমি মৌসুমী সুলতানা। এলডিসি ছিল আমাদের স্কুল লাইফ। বহু বছর ধরে বাংলাদেশ ছিল জাতিসংঘের একটি তালিকায়, নাম তার এলডিসি, মানে লিস্ট অফ ডেভেলপড কান্ট্রিজ। সহজ বাংলায় স্বল্পোন্নত দেশের তালিকা। শুনতে একটু লজ্জার মনে হয়, তাই না? গরিব দেশের তালিকা। কিন্তু এই তালিকায় থাকার কারণে বাংলাদেশ পেয়ে আসছিল এমন সব সুবিধা যেগুলো ছাড়া আমাদের অর্থনীতির এতটুকু বড় হওয়া হয়তো সম্ভবই হতো না। বাংলাদেশের মোট রপ্তানির 73% 38টি দেশে একেবারে বিনা শুল্কে প্রবেশ করতে পারত। শুধু ইউরোপীয় ইউনিয়নই বাংলাদেশের মোট রপ্তানির 48% বাজার। মানে ব্যাপারটা দাঁড়ালো, বাংলাদেশ থেকে একটা শার্ট ইউরোপে যাচ্ছে, কোনো আমদানি শুল্ক নেই, একেবারে শূন্য। অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের 90%-এরও বেশি পণ্য সম্পূর্ণ শুল্কমুক্তভাবে প্রবেশ করত। এই শূন্য শুল্কই ছিল বাংলাদেশের গার্মেন্ট শিল্পের আসল জাদু। বাংলাদেশ আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। 2024 সালে পোশাক খাতে রপ্তানি আয় ছিল $38.48 বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 4,72,457 টাকা। এই বিশাল সাফল্যের পেছনে দুটো পা ছিল, সস্তা শ্রম আর শূন্য শুল্ক। আর একটা সরিয়ে নিলে পুরো কাঠামো টলমল করবে। গ্রাজুয়েশন এলো, আর এলো সেই পুরনো ধাক্কা। 2026 সালের নভেম্বরে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এলডিসি তালিকা থেকে বের হয়ে যাবে। জাতিসংঘের নির্ধারিত 3টি মানদণ্ড, 1 মাথাপিছু আয়, 2 মানব সম্পদ সূচক এবং 3 অর্থনৈতিক ঝুঁকি সূচক, এই 3টিতেই বাংলাদেশ পাশ করেছে। সারা দুনিয়া বলছে অভিনন্দন বাংলাদেশ। কিন্তু চাকরি পাওয়ার পরের সেই বাড়ি ভাড়ার মতো এই অভিনন্দনের পেছনে লুকিয়ে আছে এক বিশাল দীর্ঘশ্বাস। গ্রাজুয়েশনের পর ইউরোপীয় ইউনিয়নে শুল্ক বাড়তে পারে 9.6 থেকে 12% পর্যন্ত, কানাডায় 16 থেকে 18%, আর জাপানে 7.4 থেকে 12.8%। আরেকটু সহজ করে বলি, ধরুন একটা জামা বাংলাদেশ থেকে ইউরোপে যাচ্ছে 100 টাকায়। এতদিন শুল্ক ছিল শূন্য, এখন 12% শুল্ক বসলে সেই জামার দাম হবে 112 টাকা। ক্রেতা কি তখনও বাংলাদেশ থেকে কিনবে? বাংলাদেশ থেকে না কিনলেও সমস্যা নেই, কারণ পাশেই আছে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের সস্তা বাজার। ইউরোপের সাথে ইতিমধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করে ফেলেছে ভিয়েতনাম। 2029 সালের মধ্যে ভিয়েতনামের পোশাকে ইউরোপে শুল্ক হবে শূন্য, অথচ একই বাজারে বাংলাদেশের শুল্ক হবে 12%। বিশেষজ্ঞদের হিসাবে এই শুল্কের কারণে বাংলাদেশের বার্ষিক রপ্তানি আয় কমতে পারে 6 থেকে 14% পর্যন্ত, আর্থিক মূল্যে যা প্রায় বছরে $8 বিলিয়ন বা প্রায় 1 লাখ কোটি টাকা। ওষুধের দোকানেও পড়বে কাঁপুনি। বিপদ কিন্তু শুধু গার্মেন্টস শিল্পে সীমাবদ্ধ না। বাংলাদেশ বিশ্বের একমাত্র স্বল্পোন্নত দেশ যার একটি পূর্ণাঙ্গ ওষুধ শিল্প আছে। এলডিসি স্ট্যাটাসের কারণে দশকের পর দশক ধরে বাংলাদেশ বিশ্বের বড় বড় ওষুধ কোম্পানির পেমেন্ট ছাড়াই জেনেরিক ওষুধ তৈরি করতে পেরেছে। এই সুবিধায় দেশের 98% ওষুধের চাহিদা পূরণ হয়, দাম থাকে সাধারণ মানুষের নাগালে। গ্রাজুয়েশনের পর সেই পেটেন্ট ছাড় শেষ হলে বহুজাতিক কোম্পানিগুলো পেটেন্ট দাবি করতে পারবে। পেটেন্ট দাবি করলে ওষুধের দাম বাড়বে, আর সেই বাড়তি দাম কোথা থেকে আসবে আন্দাজ করুন তো। জি, আপনার আর আমার মতো সাধারণ মানুষের পকেট থেকে। স্কুল জীবনে বাবা মা যে খাবার রান্না করে দিত, সেটার মূল্য বোঝা যায় তখন, যখন নিজেকে বাজার করে রান্না করতে হয়। 3 বছরের জন্য স্বস্তি। এবার একটু স্বস্তির কথা বলি। ডিসেম্বরে এলডিসিতে ঢুকলেই শুল্ক আরোপ বা পেটেন্ট দাবি সবকিছুই রাতারাতি হবে না। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য এবং কানাডা 3 বছরের একটি ট্রানজিশন পিরিয়ড দেবে, অর্থাৎ 2029 সালের নভেম্বর পর্যন্ত পুরনো সুবিধা বহাল থাকবে। মানে হাতে একটু সময় থাকবে আর কি, কিন্তু সেই সময় কতটুকু কাজে লাগানো যাবে সেটাই এখন প্রশ্ন। এই সময়ের মধ্যে বাংলাদেশের সুযোগ আছে ইউরোপের জিএসপি প্লাস স্কিমে আবেদন করার, কিন্তু এর জন্য শ্রম অধিকার, পরিবেশ সুরক্ষা,
মানবাধিকার এবং সুশাসন সম্পর্কিত ৩২টি আন্তর্জাতিক কনভেনশন কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। সরকারের ভূমিকা। সরকার এখানে একটি স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি তৈরি করেছে, যেখানে 5টি কৌশলগত স্তম্ভ এবং 157টি কর্মপরিকল্পনা রয়েছে। একাধিক দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনাও চলছে। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানি খাতে নগদ ভর্তুকি গ্র্যাজুয়েশনের পরেও আরও 3 বছর বজায় রাখা দরকার এবং রপ্তানির উৎসকর 1% থেকে কমিয়ে 0.75% করা উচিত। কিন্তু পরিকল্পনা আর বাস্তবতার মাঝখানে থাকে একটাই জিনিস, সময় মতো কাজ। ছোটবেলায় পরীক্ষার আগে রাতে পড়তে বসলে মা বলতেন, সারা বছর কি করেছিস? সেই প্রশ্নটাই এখন বাংলাদেশের অর্থনীতিকে করছে ইতিহাস। তাহলে মোটা দাগে কি দাঁড়ালো? উন্নয়নশীল দেশ হওয়া কি সত্যিই অভিশাপ? না, উন্নয়নশীল দেশ হওয়া অভিশাপ না। অভিশাপ হলো প্রস্তুতি ছাড়া বড় হওয়া। স্কুল থেকে বের হওয়া মানেই কষ্টের জীবন না, যদি আপনি শিখে বের হন। কিন্তু যদি শুধু পাশ করে বের হন, তাহলে অদূর ভবিষ্যৎ আপনার সেই অপ্রস্তুতির মূল্য ঠিকই আদায় করে নেবে। নতুন পণ্য, নতুন বাজার, নতুন চুক্তি, নতুন দক্ষতা, এগুলো ছাড়া 2029-এর ধাক্কা সামলানো কঠিন হবে। সময় আছে, মাত্র 3 বছর।